নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাসপোর্টের জালিয়াতির কারবার বাংলাদেশেও, ধৃত সমরেশের কুকীর্তিতে তাজ্জব পুলিশ। বড়দিনের আগেই যাত্রীদের জন্য সুখবর, পরিষেবায় বড় বদল আনছে মেট্রো। সল্টলেকের তথ্যপ্রযুক্তি অফিস পাড়ায় যুবকের রহস্য মৃত্যু, বহুতলের নিচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। বাংলা কথায় বাংলাদেশি তকমা কেন? মেট্রো বিতর্কে মাতৃভাষায় পরিষেবা দেওয়ার দাবি কাউন্সিলরের। গঙ্গার ধারে পড়ে শতাধিক আসল আধার কার্ড, তীব্র চাঞ্চল্য ফরাক্কায়। দীক্ষা থেকে অপরাজিতায় স্বাক্ষর, ক্রিসমাস নববর্ষে একগুচ্ছ কর্মসূচি মহিলা তৃণমূলের। রাত থেকে বঙ্গে নিম্নচাপের বৃষ্টি, ভরা পৌঁছেও ঠিক যেন বর্ষা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরিতে সিদ্ধহস্ত সমরেশ বিশ্বাসকে জালে এনে চাঞ্চল্যকর সমস্ত তথ্য হাতে পেল পুলিশ। তাতে দুদে গোয়েন্দাদেরও চোখ কপালে ওঠার জোগাড়। তাকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শুধু এদেশে নয়, বাংলাদেশেও ছড়িয়ে জাল পাসপোর্টের কারবার। সেখানে এজেন্টের মাধ্যমে কাজ করে সমরেশ। সম্প্রতি বাংলাদেশে অশান্তির আবহে জাল পাসপোর্ট সংক্রান্ত খবরাখবর ছড়িয়ে পড়া এবং তা ধরতে পুলিশি অভিযান দেখে আতঙ্কিত হয়ে পড়ে সমরেশ। গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক পালিয়ে গিয়েছিল বাংলাদেশে, তবে সেখান থেকে ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে সে। তারপরই মেলে একের পর এক বিস্ফোরক তথ্য। জাল পাসপোর্ট কাণ্ডে গত 18 ডিসেম্বর মঙ্গলবার রাতে বেহালা থেকে গ্রেপ্তার হয় দীপঙ্কর দাস। উদ্ধার হয় প্রচুর জাল নথি, এসবিআই ও ইন্ডিয়ান ব্যাংকের সিল, 36টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেন ভিসা। ধৃতকে জেরা করে জানা যায়, হরিদেবপুরের এক বাড়িতে চলত জাল নথি তৈরির কাজ। জেরায় আরও জানা গিয়েছে, টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের তুরুপের তা সেই দীপঙ্কর। তার বয়ানের ভিত্তিতে খোঁজ শুরু হয় সমরেশের। কিন্তু গ্রেপ্তারি এড়াতে গত 10 ডিসেম্বর সমরেশ সস্ত্রীক বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে খবর মেলে। 12 তারিখ তার বারাসতের বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশ। সমরেশকে না পেয়ে তার ছেলে রিপনকে গ্রেপ্তার করা হয়। এরপর 13 ডিসেম্বর সমরেশ দেশে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, সমরেশ ও তার স্ত্রী পুত্রের পাসপোর্ট এখন সন্দেহের তালিকায়। ভুয়ো নথি দিয়েই কি নিজেদের পাসপোর্টও তৈরি করেছে সমরেশ বিশ্বাস? তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশেও সমরেশের কারবার রয়েছে। সেখানে এজেন্ট আছে, তার মাধ্যমে গোটা কারবার চলে। সমরেশের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে মিলেছে একাধিক বাংলাদেশি নাগরিকের নম্বর। তারা সমরেশের হয়ে সেখানে কাজ করছে বলে দাবি পুলিশের। ব্লু লাইনের যাত্রীদের জন্য বড় সুখবর। এবার থেকে সব মেট্রো রেল প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অর্থাৎ দমদম কিংবা নোয়াপাড়া এবার থেকে প্রান্তিক স্টেশনের তকমা হারাচ্ছে। সামনেই বড়দিন, তারপরেই নতুন বছর, শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের উৎসব। আর তারই মধ্যে আগামী 23 ডিসেম্বর সোমবার থেকেই এই পরিষেবা কার্যকরী হবে বলে জানানো হয়েছে। এখন থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর অবধি যাবে। ফলে নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বরের যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। এতদিন কবি সুভাষ থেকে আসা সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না। দমদম স্টেশনে গিয়ে যাত্রা শেষ করে বহু ট্রেন। বহু যাত্রীকে মেট্রো থেকে নেমে অন্যভাবে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছতে হয়। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে দমদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কিও হতে দেখা যায়। জানা দিয়েছে, বর্তমানে 18 মিনিট সময়ের ব্যবধানে মেট্রো রেল দক্ষিণেশ্বর যায়। সেই সময়ের ব্যবধান কমিয়ে 7 মিনিট করা হয়েছে। অফিস টাইমে সময়ের ব্যবধান কম থাকলেও পরে তা বেড়ে যায়। ফলে কোনো ব্যক্তির ব্যস্ততা থাকলে তাকে অপেক্ষা করতে হতো পরের নির্ধারিত মেট্রোর জন্য। বড়দিন থেকে বছর শুরুর প্রথম সপ্তাহ পর্যন্ত মেট্রোতে যাত্রী সংখ্যা বাড়বে। যাত্রীর স্বার্থে আগেই তাই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 6:50 নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়ে। আগামী 23 ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে সকাল 6:50 প্রথম মেট্রো কবি সুভাষ যাওয়ার জন্য ছাড়বে। এতদিন সেই মেট্রো ছাড়ার সময় ছিল সকাল 7টা। কবি সুভাষ থেকে সকালে ছাড়া মেট্রোর কোনো সময়সূচি বদল হয়নি। রাতের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর সময়সীমার কোনো বদল হয়নি। রাতের বিশেষ ট্রেন 10:40 2 অভিমুখে থাকছে। তবে ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা আপাতত চলবে।
প্রতি মেট্রোতে কত সংখ্যক যাত্রী থাকবেন, তার উপর কি পরিষেবার ভবিষ্যৎ নির্ভর করবে, সেই প্রশ্ন থাকছে। বহুতলের নিচ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ভরসন্ধ্যায় তীব্র চাঞ্চল্য ছড়াল সল্টলেক সেক্টর 5 এলাকায়। শুক্রবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার একটি বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেক্টর 5-এর এক বহুতলের 16 তলা থেকে ওই যুবক ঝাঁপ দিয়েছেন। তবে এই তথ্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। তার নাম পরিবেশ চট্টোপাধ্যায়, বাড়ি মুকুন্দপুরে। এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন পরিবেশ। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন নাকি তাকে কেউ খুনের উদ্দেশ্যে ধাক্কা দিয়ে ফেলল, তা তদন্ত সাপেক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ এ নিয়ে জানার চেষ্টা করছে। আত্মহত্যার মতো কোনো কারণ ঘটেছিল কিনা, পরিবেশ মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পাশাপাশি তার কর্মক্ষেত্রেও সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অফিসে কোনো সমস্যা হয়েছিল কিনা, যে কারণে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন পরিবেশ, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সন্ধ্যার পর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে আরজি-কর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সল্টলেকের আইটি সেক্টরে। সন্ধ্যার পর এই এলাকায় ভিড় কিছুটা কমতে থাকলেও এদিন ছবিটা ছিল সম্পূর্ণ অন্য। দুর্ঘটনাস্থলে আশেপাশে প্রচুর জনসমাগম হয়। পুলিশ ভিড় হঠিয়ে দেহটি উদ্ধার করে। পশ্চিমবঙ্গে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এর তীব্র নিন্দা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কথায়, বাংলা আমাদের মাতৃভাষা, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলির অন্তর্ভুক্ত। তাই যারা এই ধরনের মন্তব্য করেন তাদের নিন্দা করছি। ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতার তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর একটি প্রস্তাবকে কেন্দ্র করে। এদিন পুর অধিবেশনে অরূপবাবু খবরের কাগজের উদ্ধৃতি উল্লেখ করে রীতিমতো ক্ষোভের সুরে বলেন, দিন কয়েক আগে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে বাংলায় কথা বলায় হেনস্থা, কটু মন্তব্যের শিকার হতে হয়েছে। বাংলায় কথা বললে তাদের শুনতে হয়, এটা বাংলাদেশ নয়, হিন্দুস্তানে থাকতে গেলে হিন্দিতেই কথা বলতে হবে, এই জাতীয় মন্তব্য। এরপর অরূপ চক্রবর্তীর প্রস্তাব, কলকাতা মেট্রো, রেল, ব্যাংকসহ সরকারি, বেসরকারি সংস্থায় বাংলায় কথা বলা মানুষকে বাংলায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করতে হবে। এ নিয়ে পুরসভা যেন পদক্ষেপ নেয়। অরূপবাবুর আরও বক্তব্য, রাজ্যের ৮৬% মানুষ বাংলায় বলেন। এর মধ্যে ৮৩% বাংলার পাশাপাশি হিন্দিতেও কথা বলেন, এই তথ্য শেষ আদমশুমারি অনুযায়ী। প্রস্তাবের পক্ষে জবাব দিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত, এমনটা দেশের কোনো রাজ্যে হয় না। মেয়র জানিয়েছেন যে তিনি বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। মেট্রো রেলের লিখিতভাবে তা জানানো হবে। মেট্রো কর্তৃপক্ষের উচিত এমন কর্মীকে কাউন্টারে বসানো যিনি বাংলা, হিন্দি, ইংরেজি ৩ ভাষাতেই কথা বলতে পারেন। মেয়রের কথায়, ভারত তো বটেই, গোটা বিশ্বে বাঙালি আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন। কাজেই কলকাতায় বসে বাংলায় কথা বললে বাংলাদেশে যেতে হবে, এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক। উল্লেখ্য, কলকাতা পুর এলাকায় সব বাণিজ্যিক সংস্থায় নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা। গঙ্গার ধারে পড়ে প্রচুর আধার কার্ড। শুক্রবার সকালে ফরাক্কার জাফরগঞ্জে এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কার্ডগুলিকে কখন ফেলে গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে পুলিশ কার্ডগুলো বাজেয়াপ্ত করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আছুয়া প্রাথমিক বিদ্যালয়ের অদূরে গঙ্গার ধারে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে ভেবেছিলেন কার্ডগুলি হয়তো বাতিল, তাই সরকারি কোনো দপ্তর সেগুলো ফেলে দিয়েছে। কিন্তু পরে তারা বুঝতে পারেন সেগুলি আসল। তাদের দাবি, আধারের স্তূপে পড়ে রয়েছে এলাকার অনেকের নতুন আধার কার্ড। যেখানে কার্ডগুলো পাওয়া গিয়েছে সেই স্থান থেকে কিছুটা দূরে রয়েছে জাফরগঞ্জ পোস্ট অফিস। এলাকাবাসীর অনুমান, পোস্ট অফিস কর্তৃপক্ষই ওই আধার কার্ডগুলো গঙ্গার ধারে ফেলে গিয়েছে। তবে সেই কথা অস্বীকার করে জাফরগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার বিজন অধিকারী জানান, উদ্ধার হওয়া আধার কার্ডগুলোতে আমার পোস্ট অফিসের কোনো স্ট্যাম্প নেই। আমাদের অফিস থেকে এগুলো ফেলে দিয়েছে এটা বলা যায় না।
কেউ লিখিত অভিযোগ করলে এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। স্থানীয়দের আরও দাবি, ফেলে দেওয়া আধার কার্ডগুলো আসল। স্থানীয় এক যুবক আকাশ দাস বলেন, বেশ কিছুদিন আগে আমি আধার কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই কার্ড আজ পর্যন্ত আমি হাতে পাইনি। আজ সকালে আমার এক পরিচিত বন্ধু ফোন করে জানান আমার আধার কার্ড গঙ্গার ধারে পড়ে রয়েছে। শুনে আমি সেখানে ছুটে যাই। দেখি আমার নামের আধার কার্ডটি গঙ্গার ধারে পড়ে রয়েছে। শুধু আমার নয়, এলাকার বহু ব্যক্তি আধার কার্ড গঙ্গার ধারে পড়েছিল। স্থানীয় বাসিন্দা তন্ময় ঘোষ জানান, সরকারি যে কোনো কাজে এখন আধার কার্ড বাধ্যতামূলক। সাধারণ মানুষকে দিনের পর দিন আসল আধার কার্ডের জন্য আবেদন করে বসে থাকতে হয়। অথচ কিছু ব্যক্তির উদাসীনতার জন্য আসল আধার কার্ড গঙ্গার ধারে পড়ে রয়েছে। যাদের জন্য এই কার্ডগুলো বরাদ্দ হয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না। প্রসঙ্গে ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি। ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে আধার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে। আধার কার্ডগুলো কিভাবে নদীর তীরে এল তা খতিয়ে দেখা হবে। দীক্ষা থেকে আলাপচারিতা, অপরাজিতায় স্বাক্ষর, বছর শেষেও সংগঠনকে একগুচ্ছ কর্মসূচিতে বেঁধে দিল রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। যা চলবে নতুন বছরেও। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সংগঠনের জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে টানা 2 মাসের জন্য একাধিক কর্মসূচির কথা জানানো হয়। বৈঠকে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনিই কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভাল, তারপর নতুন ইংরেজি বছর। এই সন্ধিক্ষণে উৎসবের আবহেই জনসংযোগের ভিতকে যাতে আরও মজবুত করা যায় তাই বড়দিনের পর থেকেই অর্থাৎ ২৬শে ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক ও শহরের কর্মীসভা করতে চলেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দীক্ষা। এর মধ্য দিয়ে মহিলা কর্মীরা নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন, শিখে নেবেন কৌশল। তাই দীক্ষা নাম। ব্লক এবং শহরের কর্মীসভার পর ২৭শে জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি ১ মাসের মধ্যে সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে বলে তৃণমূল মহিলা কংগ্রেস জানিয়েছে। প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। কোন তারিখে কোন জেলা সম্মেলন হবে তা এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, টানা 2 মাস আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ব্যাপক হারে প্রচার করতেই আমাদের এই সংগঠনগত কর্মসূচি। কর্মী সভা জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছেন সেগুলি আরও ভালোভাবে তুলে ধরব নতুন বছরে। নিম্নচাপ যে শীতের তাল কাটতে চলেছে সে পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণীকে সত্যি করে হল তাই। ভরা পৌষেও কার্যত উধাও শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্রবার রাত থেকে চলছে বৃষ্টিও। রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত আদৌ বড়দিনে পড়বে কিনা তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে যথেষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। এছাড়া নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিয়েছে। জেটস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়। শনিবার সকাল থেকে কলকাতা সহ বঙ্গের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার দাপটও ছিল। বেলা বাড়লেও রোদের দেখা পাওয়া যাবে না। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের কুয়াশার সতর্ক রয়েছে। দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার আবার কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস। এই 2 জায়গায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে নিম্নচাপের কাঁটায় ধাক্কা খেয়েছে শীত। কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল অনেকটা। শনিবার থেকে দিনের তাপমাত্রাও কমতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩-৯৫%। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে বড়দিনে আদৌ জাঁকিয়ে শীত পড়বে কিনা
তা নিয়ে এখনও আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। খবর শেষ হলো।